প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আজকের আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম এবং আমাদের ভেড়ামারা অনলাইন এডুকেশন হাব ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মাধ্যমিক রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়ের কিছু বিষয় নিয়ে। দেখা যাক বিষয়বস্তুগুলো কী এবং আমরা কতটুকু শিখতে পারি। বন্ধুরা, আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আণবিক সংকেত, গাঠনিক সংকেত, অষ্টক ও দুইয়ের নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস ও এর স্থিতিশীলতা, ক্যাটায়ন ও অ্যানায়ন। তাহলে বন্ধুরা, আমরা অলরেডি আণবিক সংকেত এটা আমরা লিখতে জানি। যে কোনো একটি যৌগের আণবিক সংকেত আমরা যদি লিখি তাহলে দেখো এখানে আমি একটা সংকেত লিখলাম CH4, এটা জানি আমরা, এর নাম হচ্ছে মিথেন। আরেকটি সংকেত লিখলাম, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আরেকটা সংকেত লিখলাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। এই যে এগুলো কিন্তু যে কোনো যৌগের কি আণবিক সংকেত। এখন প্রশ্ন হচ্ছে এই আণবিক সংকেত কাকে বলে? আণবিক সংকেত কাকে বলে? তাহলে আমরা এভাবে বলতে পারি, একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলে। অর্থাৎ একটি যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু যতটি থাকে তাদের দ্বারা প্রকাশিত যে সংকেত তাকে বলছে আণবিক সংকেত। আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে মিথেন একটি যৌগ, এই যৌগে দেখো কার্বন পরমাণু রয়েছে একটি এবং হাইড্রোজেন পরমাণু রয়েছে চারটি। তাহলে এই একটি কার্বন এবং চারটি হাইড্রোজেন সব মিলায়ে যেই সংকেতটা লিখলাম এটাই হলো মিথেনের কি সংকেত? আণবিক সংকেত। তাহলে বন্ধুরা, আমরা একটা বিষয় আমাদের জানতে হবে, একটি যৌগের আণবিক সংকেত কিন্তু একটাই হয়ে থাকে, কখনোই একই আণবিক সংকেত একাধিক যৌগের হয়ে থাকে না। তাহলে আমরা আণবিক সংকেত কি এটা জানতে পারলাম। এবার আসো আমরা যেটা শিখবো এখন সেটা হচ্ছে গাঠনিক সংকেত। এখন প্রশ্ন হচ্ছে যে এই আণবিক সংকেতের মধ্যে যে পরমাণুগুলো আছে, অর্থাৎ একটি যৌগের অণুতে যতটি পরমাণু আছে এই পরমাণুগুলো পরস্পরের সঙ্গে কিভাবে যুক্ত আছে তা দেখানোর জন্য যে সংকেতটাকে ব্যবহার করা হবে সেটাই হলো গাঠনিক সংকেত। দেখা যাক, এই যে মিথেন যৌগটিতে আমরা দেখতে পাচ্ছি যে চারটি হাইড্রোজেন পরমাণু এই যে এইভাবে যুক্ত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিথেনের গাঠনিক সংকেত এটা। একইভাবে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত আমরা দেখতে পারি। ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের গাঠনিক সংকেত আমরা দেখতে পারি। তার মানে এখানে আমরা একটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পাচ্ছি যে এই সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে, একটি সালফার আছে এবং চারটি অক্সিজেন আছে। এই পরমাণুগুলো সবাই পরস্পরের সঙ্গে কিভাবে যুক্ত আছে আমরা এটার মাধ্যমে দেখতে পাচ্ছি। যেমন সালফারের সঙ্গে চারটা অক্সিজেন যুক্ত আছে, কিন্তু চারটা অক্সিজেন ভিন্নভাবে। যেমন এই দুইটা অক্সিজেন সরাসরি সালফারের সঙ্গে দ্বিবন্ধন দ্বারা যুক্ত। এই অক্সিজেনটা সালফারের সঙ্গে একটা বন্ধন শেয়ার করছে একটা হাইড্রোজেনের সঙ্গে, এই অক্সিজেনও কি করছে? একই কাজ করতেছে। তাহলে এইভাবে আমরা এই যে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড দেখতে পাচ্ছি, একটা ম্যাগনেসিয়াম পরমাণুর সঙ্গে দুইটি ফ্লোরিন পরমাণু কিভাবে যুক্ত আছে। এরকম আমরা আরও কিছু জিনিস দেখব, যেমন হচ্ছে পানির আণবিক সংকেত আমরা সবাই জানি এটা। তাহলে পানির একটা গাঠনিক সংকেত আছে যেটা আমরা বলি পানির প্রকৃত গাঠনিক সংকেত। এই যে অর্থাৎ পানির যেটা দেখা যাচ্ছে একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে দুইটি হাইড্রোজেন পরমাণু এইভাবে ভি-আকৃতি আকারে যুক্ত থাকে। এই দুইটা, এটাকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কি। তাহলে আমরা দেখলাম গাঠনিক সংকেত কি বা কিভাবে লিখতে হয়। যেমন আমরা আরেকটা গাঠনিক সংকেত দেখতে চাই, সেটা হলো
তোমাদের বইয়ে যেটা আছে C3H8, এর গাঠনিক সংকেত কিভাবে লিখব? এখানে কার্বন পরমাণু আছে 3টা, আমরা 3টা কার্বন পরমাণু দিয়ে দিলাম, 8টা হাইড্রোজেন পরমাণু আছে। আমরা যদি এইভাবে হাইড্রোজেনগুলো লিখতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের যোজনী 4। আমরা এটাও জানি যেই মৌলের যত যোজনী তার ততটা করে বন্ড থাকে। তাহলে আমরা জানি কার্বনের যোজনী 4, এখানে দেখো প্রত্যেকটা কার্বন পরমাণু 4টি করে বন্ড রয়েছে, 1 2 3 4। এই কার্বনের 1 2 3 4, এটারও কিন্তু 1 2 3 4। এবং হাইড্রোজেন কি আছে? এক যোজনী, প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে বন্ড আছে। এভাবে আমরা গাঠনিক সংকেত লিখতে পারি। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব অষ্টক ও 2-এর নিয়ম। তাহলে অষ্টক ও 2-এর নিয়ম কিভাবে লিখব এটা আমাদের একটু জানতে হবে। অষ্টক হচ্ছে কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করুক বা বর্জন করুক, আমরা জানি কিছু কিছু পরমাণু আছে যারা ইলেকট্রন কি করে? গ্রহণ করে, আবার কিছু পরমাণু আছে যারা ইলেকট্রন ত্যাগ করে। এখন প্রশ্ন, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ কার উপর নির্ভর করবে, বা কে কখন কয়টা গ্রহণ করবে বা কয়টা ত্যাগ করবে, এটা আমরা বুঝবো কিভাবে? তাহলে অষ্টক নিয়ম হচ্ছে কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ারের মাধ্যমে যদি তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন হয় তাহলে সে অষ্টক নিয়মটি মেনে চলে। আমরা একটু দেখার চেষ্টা করি। সোডিয়াম পরমাণুর যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা দেখতে পারবো যে এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 1টি। তাহলে এখন সোডিয়াম পরমাণু যদি 1টি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এর অবস্থান কি দাঁড়ায়? সোডিয়াম যদি 1টি ইলেকট্রন ত্যাগ করে এটাকে লেখা হয় এই যেভাবে, আমি এইভাবেও লিখতে পারি, বা এটাকে যদি আমরা মনে করি এইভাবে লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, যখন 1টি ইলেকট্রন ত্যাগ করে দিল, সোডিয়ামে ছিল 11টি ইলেকট্রন, এখন সোডিয়াম আয়নে যখন পরিণত হলো তখন কিন্তু তার 11টি ইলেকট্রন থাকলো না। তখন এর স্ট্রাকচারটা কেমন হবে আমরা একটু দেখি। সোডিয়াম আয়ন, অর্থাৎ সোডিয়াম আয়ন 1টি ইলেকট্রন ত্যাগ করে তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণ করলো। কেন অষ্টক পূরণ করলো? আমরা জানি এই অষ্টক হচ্ছে কার কাঠামো লাভ করলো? নিয়নের কাঠামো, অর্থাৎ স্থিতিশীলতা লাভ করলো। এই স্থিতিশীলতা লাভ করার জন্যই মূলত সোডিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করে দিল। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারবো, সেটা হচ্ছে ক্যাটায়ন। এই দেখো, সোডিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করে কি হলো? সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হলো, এবং এইটাকেই বলা হয় ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নের সংজ্ঞা কিভাবে দিব? আমরা বলবো ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন। তাহলে অবশ্যই এটা একটা কি? ক্যাটায়ন। তাহলে এই ধরনের আরো 2টি উদাহরণ যদি আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে দেখি কি দাঁড়ায়। মনে করো আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব অ্যালুমিনিয়ামের। তাহলে 1 2 2 3 4 5 6 7 8, সর্বশেষে আছে কয়টি ইলেকট্রন? 1টি ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টি। অ্যালুমিনিয়াম যদি সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকে তাহলে তাকে যদি অষ্টক পূরণ করতে হয়, অর্থাৎ এই স্ট্রাকচারটা লাভ করতে হয়, তাহলে তাকে 3টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে 3টি ইলেকট্রন ত্যাগ করলে কেমন হবে? অ্যালুমিনিয়াম যখন 3টি ইলেকট্রন ত্যাগ করবে তখন অ্যালুমিনিয়াম এই রকম আয়নে পরিণত হবে 3+। তাহলে আমরা এখান থেকে আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে যে তোমার যে যতটা ইলেকট্রন ত্যাগ করবে তার ততটা কি হবে? ধনাত্মক চার্জ হবে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম এটাও কিন্তু কি একটি ক্যাটায়ন। তাহলে অ্যালুমিনিয়াম আয়নের স্ট্রাকচার কেমন হবে? এটাও কিন্তু
নিয়নের কাঠামো লাভ করলো, অর্থাৎ অষ্টক পূরণ করলো। তাহলে আমরা এইটুকু জানবো যাদের সর্বশেষ শক্তি স্তরে 1, 2 বা 3টি ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন ত্যাগ করে। যেমন এটার ক্ষেত্রে দেখলাম 3টা, সোডিয়ামে দেখলাম 1টা, এরকম ম্যাগনেসিয়ামে যদি দেখি 2টা। এভাবে যাদের শেষে 1, 2 বা 3টি ইলেকট্রন থাকবে তারা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করে কি হবে? অষ্টক পূরণ করবে এবং স্থিতিশীলতা লাভ করবে। তাহলে এবার আমরা দেখি যে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কিভাবে অষ্টক পূরণ হয়ে থাকে। দেখো বন্ধুরা, আমরা এখানে যদি এখন নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস করি দেখতে পারবো এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে কয়টি? 5টি। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের জানতে হবে যে কোনো পরমাণুর পক্ষে 3টার বেশি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে? এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 5টি, তাহলে অষ্টক পূরণের জন্য আরো 3টি ইলেকট্রন প্রয়োজন। এই কারণে নাইট্রোজেন পরমাণু করবে কি? 3টি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমরা দেখি নাইট্রোজেন পরমাণু যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কেমন হবে? এমন। এটাকে বলা হয় নাইট্রাইড আয়ন। এটাও মনে রাখতে হবে আমাদের, নাইট্রাইড আয়ন। তাহলে এখন নাইট্রোজেন যখন 3টে ইলেকট্রন গ্রহণ করলো তখন নাইট্রোজেনের স্ট্রাকচারটা কেমন হবে আমরা একটু দেখি। 1, 2, এখানে 5 আর 3 হবে 8, 3, 4, 5, 6, 7, 8। তাহলে নাইট্রোজেনও কি হলো? 3টে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করলো, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা লাভ করলো, অর্থাৎ নিয়নের কাঠামো লাভ করছে। একইভাবে আমরা যদি ক্লোরিনেরটা দেখি, ক্লোরিন শেষে আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে বন্ধুরা একটু চেষ্টা করো দেখি এটা কত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 7টি। তাহলে এ কি করবে? আরো 1টি ইলেকট্রন গ্রহণ করবে। যদি 1টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ক্লোরিন যদি 1টি ইলেকট্রন গ্রহণ করে তৈরি হবে ক্লোরাইড আয়ন। এখন এখানে ক্লোরাইড আয়নের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন পূর্ণ হলো? 8টি ইলেকট্রন পূর্ণ হলো। বন্ধুরা এখান থেকে আমরা আরেকটা সংজ্ঞা শিখে নিব, সেটা হচ্ছে অ্যানায়ন। আমরা এর আগে যেভাবে ক্যাটায়নের সংজ্ঞা বলেছিলাম এখানেও বলবো, কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে এরকম ঋণাত্মক চার্জযুক্ত হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে অ্যানায়ন। তাহলে আমরা বলবো অ্যানায়নের সঙ্গে এইভাবে ঋণাত্মক চার্জযুক্ত কোনো মৌলের পরমাণুকে কি বলা হচ্ছে? ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে অ্যানায়ন বলা হচ্ছে। তাহলে বন্ধুরা আমরা এখানেও বুঝতে পারলাম যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 5, 6 বা 7টি ইলেকট্রন থাকে তাহলে তারা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। যেমন এখানে তোমার গ্রহণ করছে ইলেকট্রন, নাইট্রোজেন 3টা গ্রহণ করছে, তারপরে ক্লোরিন 1টা গ্রহণ করছে, এরপরে তোমার যদি আমরা অক্সিজেন দিই সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে। এভাবে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ হয়। তাহলে অষ্টক ইলেকট্রন গ্রহণ করে কিভাবে পূরণ হয় সেটাও আমরা একটু জেনে নিলাম। তাহলে এখন তোমাদের প্রশ্ন আসতেছে, তাহলে যাদের সর্বশেষ শক্তি 4টে ইলেকট্রন তারা কি করবে? হ্যাঁ, তারা ইলেকট্রন দানও করবে না, গ্রহণও করবে না। তারা কি করবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক পূরণ করবে। এটা আমরা সমযোজী বন্ধনে শিখবো। এখন শুধু এটুকুই জেনে রাখি। তাহলে এবার আমরা 2 নিয়ম নিয়ে একটু কথা বলি। তোমরা অনেকেই বুঝতে পারছো যে 2 নিয়ম। 8 নিয়মে যখন সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, 2 নিয়মে অবশ্যই সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকার কথা। যেমন আমরা দেখতে পারি যদি লিথিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস করি দেখা যাবে এর সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন রয়েছে। তাহলে লিথিয়াম যদি এই 1টি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে কিসে পরিণত হবে?
লিথিয়াম আয়নে পরিণত হবে। আর লিথিয়াম আয়নের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাবে তার সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো লাভ করলো। তাহলে এটা কিন্তু 2 এর নিয়ম মেনে চললো। একইভাবে বন্ধুরা আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, দেখো হাইড্রোজেন সর্বশেষে 1টি ইলেকট্রন রয়েছে, কিন্তু এই হাইড্রোজেন যদি 1টি ইলেকট্রন গ্রহণ করে তখন এই যে এটার নাম হচ্ছে হাইড্রাইড। অর্থাৎ এই ক্ষেত্রে এর ইলেকট্রন বিন্যাসটা হবে এমন। তাহলে বন্ধুরা 2 এর নিয়ম আমরা বুঝতে পারলাম। এখন তোমাদের একটা প্রশ্ন আসবে, এর আগে বললাম নাইট্রাইড, ক্লোরাইড, হাইড্রাইড। হ্যাঁ, অবশ্যই তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন তার নামের মূল নামের শেষে আইড যুক্ত হয়। যেমন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছিল, ক্লোরিনের মূল নাম ক্লোরো যোগ আইড, ক্লোরাইড। একইভাবে হাইড্রোজেন যখন অধাতু হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করলো তখন হাইড্রোজেনের কি হলো, শেষে আইড যুক্ত হলো, হাইড্রাইড হলো। তাহলে দেখো আমরা কখন আইড হবে এটাও জানলাম। এখন তোমাদের কাছে একটা কথা, সেটা হচ্ছে এই যে অষ্টক নিয়ম এবং 2 এর নিয়ম, এগুলো ম্যাক্সিমাম সময় আমরা দেখে থাকি এক পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম, এই মৌলগুলো এই অষ্টক এবং 2 এর নিয়মটা বেশি মেনে চলে। আর এর পরের মৌলগুলোর ক্ষেত্রে কিছু ভিন্ন ধর্মিতাও আছে, যেগুলো উচ্চ ক্লাসে আমরা শিখব। তাহলে এখন প্রশ্ন আসতেছে নিষ্ক্রিয় গ্যাস ও এর স্থিতিশীলতা। গুড। তাহলে আমরা নিষ্ক্রিয় গ্যাস কোথায় পড়েছি? পর্যায় সারণীতে পড়েছিলাম। কেউ বলতে পারবে নিষ্ক্রিয় গ্যাসের নামগুলো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সেটা কি? নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে হাইড্রোজেন, আমরা একটু লিখি। নিষ্ক্রিয় গ্যাস, হাইড্রোজেন না, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলো তোমরা নিশ্চয়ই এর আগে পড়েছো কোন অধ্যায়ে? পর্যায় সারণী অধ্যায়ে। এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে বন্ধুরা, এটা XE হবে জেনন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আর অর্গানেসন। এখন আমরা দেখব যে কেন এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হচ্ছে। নিষ্ক্রিয় কেন? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1s2 2s2 হবে না। কেন হবে না? কারণ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। নিয়নের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, 1s2 2s2 2p6, 3s2 3p6। এটার যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6। একইভাবে আমরা এগুলোও করতে পারি। দেখো বন্ধুরা, এর শক্তি স্তর প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। এর সর্বশেষ শক্তি স্তর কত? দ্বিতীয়। কয়টা ইলেকট্রন? এখানে 6 2 8টা ইলেকট্রন। এর তৃতীয় শক্তি স্তর 8টা ইলেকট্রন। এর চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 8টি ইলেকট্রন। একইভাবে পঞ্চম শক্তি স্তরে 8টি থাকবে, এর ষষ্ঠতে 8টি, সপ্তমে 8টি করে ইলেকট্রন থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিষ্ক্রিয় গ্যাস প্রত্যেকের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? 8টি করে ইলেকট্রন বিদ্যমান। তাহলে যখন 8টি করে ইলেকট্রন বিদ্যমান থাকবে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, তখন তারা কাউকে ইলেকট্রন দেবেও না, কারোর থেকে নেবেও না। কারণ তারা নিজেরাই তো স্বয়ংসম্পূর্ণ, তারা কারোর হেল্প নিতে চায় না। এই কারণেই তারা অধিক স্থিতিশীল। একইভাবে তারা নিজেরা যেহেতু স্বয়ংসম্পূর্ণ, তারা কাউকে ইলেকট্রন দিচ্ছেও না, নিচ্ছেও না। এই কারণে তারা কি? নিষ্ক্রিয়। আবার এটাও আমাদের জেনে রাখতে হবে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0। কেন 0?
কারণ সে ইলেকট্রন দেয়ও না নেয়ও না। দেখো বিষয়গুলো কিন্তু একই সূত্রে গাথা। তো নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ এবং স্থিতিশীলতা, বা এমনও প্রশ্ন আসতে পারে যে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য কেন। তাহলে এইভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করব আমাদের কি মূল বই পাঠ্য পুস্তক। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত শেষ করছি আমাদের আজকের ক্লাস। এর পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল, এবং অবশ্যই আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।